নৈবেদ্যা নিবেদন করছে বাংলা সাহিত্যের অমর মণিমাণিক্যের থেকে স্বল্প দৈর্ঘ্যের কিছু কাহিনী, ভিন্ন ভিন্ন লেখকের, ভিন্ন ভিন্ন স্বাদের, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির এক একটি কাহিনী আপনাদের মনোরঞ্জন করার জন্য নিয়ে আসা হচ্ছে। নৈবেদ্যা এটি একটি ইউটিউব চ্যানেল। আপনারা আমাদের কাহিনী শুনুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কাহিনী শোনার পরে লাইক করুন, শেয়ার করুন এবং কেমন লাগলো সেই মতামত জানান। আপনাদের পরিজনদের মধ্যে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে আমাদের এই চ্যানেল ছড়িয়ে দিন। তাদের অনুরোধ করুন সাবস্ক্রাইব করতে। লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মূলত রম্য রচনার জন্য খ্যাত, তবে উপন্যাস, ছোট গল্প ও প্রবন্ধ রচনাতেও যথেষ্ট নিপুণ ছিলেন। উল্লেখযোগ্য উপন্যাস লোটা কম্বল, শ্বেত পাথরের থালা। 1981-তে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন এবং সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন 2018-এ। যে কাহিনীটি নিবেদন করতে চলেছি, কাহিনীটির নাম শেষ কথা। লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। কথনে অরূপ। কাহিনী শেষ কথা। জমিদার বাড়ির গঙ্গার ঘাট। তেমন তো কেউ সরে না। সাবেক বাঁধন আলগা হয়ে এসেছে। পৈঠের কিছু কিছু হেলে গেছে। এবার যে কোনো দিন জোয়ারের গাঙে গা ভাসিয়ে দেবে। সরকারি বাঁধন আইন মোতাবেক দুপাশ দিয়ে চলে গেছে, সে আরও বিপজ্জনক। ষাটের সীমানা ছাড়িয়ে জলের তলায় কোথায় কি হয়ে আছে ওপরের কল্লোলিনী স্রোতধারা দেখে বোঝার উপায় নেই। যতটা সম্ভব সাবধানে অমল ডান পা জলে বাড়াল। পা নিচের দিকে নামছে তো নামছেই। নতুন বছর আজ শুরু হল। সাল 85-র কোল ছেড়ে 86-তে পা রাখল। উত্তর থেকে হাড় কাঁপানো হি হি বাতাস বয়ে আসছে, সোজা এসে হৃদয় ধাক্কা মারছে। ঠান্ডার অনুভূতি অমল ভুলে গেছে। দেহের সঙ্গে মনের আর যোগ নেই। কি শীত, কি গ্রীষ্ম, কোথায় হাত, কোথায় পা। একবারই কেবল মনে হল, পা কি আর মাটি স্পর্শ করবে না? বাঁ পা ঘাটের পৈঠেতে, ডান পা নেমে চলেছে অতলে। এরপর তো দেহের ভারসাম্য রাখাই মুশকিল হবে। ভাঁটার টানে তরতর করে বয়ে চলেছে গঙ্গা। কাঠ, কুটো, ফুল, পাতা, আবর্জনা সবই ভেসে চলেছে সাগরের দিকে। সময়ের ভাঁটিতে ভেসে চলা জীবনের মতো আজ চলেছে কালের দিকে। হঠাৎ পা ঠেকে গেল ভাঙা ইঁটের স্তূপে। শহরের সভ্য মানুষ, খালি পায়ে চলার অভ্যাস নেই। বড় সুখী পা। এবড়ো খেবড়ো ইঁটের খোঁচায় মনে মনে উহ করে উঠল। এই প্রথম বুঝল, মন দেহেই আছে। দেহবোধ অত সহজে যায় না। ক্ষণিকের তরে হয়তো যায়, ফিরে আসে আবার, বাসায় ফেরা পাখির মতো। অমল টাল খেয়ে পড়ে যাবার মতো হচ্ছিল। ঘাটের একেবারে উঁচু ধাপে উবু হয়ে বসেছিলেন প্রবীণ কুলপুরোহিত চন্দ্রকান্ত সরস্বতী। কুশের অঙ্গুরীও পাকাতে পাকাতে তিনি অমলের দিকে নজর রেখেছিলেন। চিৎকার করে বললেন, সাবধান, সাবধান, তাড়াহুড়ো করো না, ধরে ধরে নামো, ধরে ধরে নামো, এখন কেটে কুটে যাবার খুব সম্ভাবনা। অমল বুঝতে পারল না কি ধরবে, কাকে ধরবে। পেছনে ভাঙা ঘাট, সামনে খরস্রোতা নদী, ডান পাশে সরকারি বাঁধন ছেড়ে বেরিয়ে আসা তারের খোঁচা, বাঁ পাশে জমিদার বাড়ির ভেঙে পড়া পোস্তার শতটুকরো থাম। অমল এখন পুরোপুরি সচেতন। মানুষ সহজে কি মরতে চায়? একটু আগে সে অসীম শূন্যতায় কাটা ঘুড়ির মতো ভাসছিল। এখন আবার সুতো এসে গেছে হাতে, গোটাতে শুরু করেছে। জলের এই গভীরতায় উল্টে পড়া মানে ভেসে চলে যাওয়া। অতি কষ্টে হেলে দুলে শরীরের ভারসাম্য কোনো ক্রমে ফিরিয়ে এনে ভাবতে লাগল, কি করবে, কিভাবে নামবে জলে। মাঝ নদী দিয়ে একটা লঞ্চ চলেছে উত্তরের দিকে। হিন্দি সিনেমার গানের সুর খান খান হয়ে ছড়িয়ে পড়েছে বাতাসে ভাঙা খোলামের কুচির মতো। লঞ্চের ছাদে একদল উঠতি বয়সের ছেলে মেয়ে হৈ হৈ করছে। অমল অবাক হয়ে গেল। পৃথিবী তাহলে ফুরিয়ে যায়নি।
এখনো গান আছে, জীবন আছে, আনন্দ আছে, আছে নিউ ইয়ার্সের পিকনিক। জমিদার বাড়ির দারোয়ান ঘাটে এসেছিল। অমলের টালমাটাল সঙ্গীন অবস্থা থেকে উঁচু গলায় বলল, আরও ডান দিকে সরে গিয়ে নামার চেষ্টা করুন, ওখান দিয়ে পারবেন না। অমল এখন মরিয়া। এই কসরত আর ভালো লাগছে না। বহুক্ষণ হয়ে গেল, কত জল বয়ে গেল সাগরের দিকে। অমল ডান দিকে সরে যাবার চেষ্টা করছে। ঘাটের ওই দিকটা নাকি সহজ। জীবনের কোন দিকটা সহজ? পা না দিলে কি বোঝা যায়? জীবনের এতগুলো বছর পেঁজা তুলোর মতো উড়ে গেল ফুরফুর করে। কই, বোঝা তো গেল না সহজ কোনটা। অমল পা বাড়াতে যাচ্ছে, পেছন থেকে অমলের মেয়ে বললে, বাবা দাঁড়াও দাঁড়াও, আমি এসে গেছি, একা নামতে যেও না, আমি তোমার হাত ধরছি। তিত্তির করে হরিণীর মতো নেমে আসছে শাড়ি পরা টুকটুকে ফর্সা একটা মেয়ে। বাতাসে উড়ছে রুক্ষ ফুরফুরে চুল। অমলকে ধরার জন্য ছুটে আসছে স্নেহের বন্ধন। একটু আগে তার মনে হচ্ছিল, বছরের এই এমন একটা দিনে নিজের জীবনে ইতি টেনে দিলে ক্ষতি কি? সারাটা বছরের উথাল পাথালে তাহলে পাড়ি দিতে হয় না। মুক্তি, মৃত্যুর চেয়ে সহজ মুক্তি আর কিসে আসে? এই তো মাত্র 10 দিন আগে সেই সত্যের সন্ধান সে পেয়েছে। পেলে কি হবে? বন্ধন যে মুক্তির চেয়ে প্রবল। সব নৌকোই কি আর নোঙর তুলে তটের মায়া কাটিয়ে সহসা চলে যেতে পারে? তীরে তীরে বয়ে যায়, ঘাট থেকে ঘাটে, হাট থেকে হাটে, যতক্ষণ না ঝঞ্ঝা এসে একেবারে ভাসিয়ে নিয়ে যায়। অমলের মেয়ে সোমা বললে, বাবা আমি আগে নামি, তারপর তুমি আমাকে ধরে নামো। বাবা ডাক শুনে অমল নিমেষে পিছিয়ে গেল 30টা বছর। হরিদ্বারের মনসা পাহাড়ের খাড়া একটা অংশে সে উঠে গিয়ে নিচের দিকে হাত বাড়িয়ে বলেছিল, বাবা আপনি আমার হাত ধরে উঠে আসুন। বেশ সাহসের সঙ্গে নিজের ওপর আস্থা রেখেই বলেছিল। তিনি হেসেছিলেন। হেসে বলেছিলেন, তুই পারবি না রে আমার ভার রাখতে, দেখ না আমি নিজেই উঠছি, তুই বরং নেমে এসে আমায় ঠেলে তুলতে পারিস। টেনে তোলার চেয়ে ঠেলে তোলা সহজ। তখন অমল ছেলে ছিল, আজ সে বাবা। অমল মনে মনে বললে, সেদিন সন্দেহ করেছিলেন ভার রাখতে পারব না, কিন্তু 11 দিন আগে আপনাকে কাঁধে করে নিয়ে গেছি। আপনি কি বুঝতে পেরেছিলেন? কি হলো, নেমে এসো। এই ঠান্ডায় তুমি দেখছি একটা শক্ত ব্যামো না ধরিয়ে ছাড়বে না। মেয়ের কথায় অমল 30 বছর পেছন থেকে আবার সামনে ফিরে এলো। 1 হাত দূরে গঙ্গার শীত স্বচ্ছ জল তরতর করে বয়ে চলেছে। সোমা কায়দা করে কখন নেমে পড়েছে জলে, হাঁটু পর্যন্ত ডুবে গেছে। একটা হাত সামনে বাড়িয়ে ধরে বলছে, ঝপ করে নেমে এসো বাবা, আর দেরি করো না, ভীষণ ঠান্ডা জল। নামার আগে অমল একবার পেছনে ফিরে তাকাল। অমলের স্ত্রী নিপা এসে দাঁড়িয়েছে কখন, খেয়াল করেনি। পরনে সাদা লাল পাড় শাড়ি, টকটকে গৌরবর্ণ শরীর অশৌচের কৃচ্ছ সাধনে বেশ সাত্ত্বিক দেখাচ্ছে। মুখে ক্লান্তির ছাপ। টানা 3 মাস দিবারাত্র রোগীর পরিচর্যার পর শরীর এখনো বিশ্রাম পায়নি। 2-1 বার বলেছে কাজকর্ম চুকে যাক, তারপর একটানা 3 দিন পড়ে পড়ে ঘুমোবে। অমল জানে না সংসার তাকে সে সুযোগ দেবে কি না। সংসার এমন এক জায়গা যা সুখ দুঃখ কর্ম অকর্ম সব গ্রাস করে নেয়। মৃত্যুর মতো অমন শান্তির মহানিদ্রা আর নেই। 3টি মাত্র খাবির মামলা। এই তো দেখল সেদিন, চোখের সামনে ভাসছে সে দৃশ্য। প্রথম খাবিতে কবজির কাছ থেকে নাড়ি চলে গেল, দ্বিতীয় খাবিতে চলে গেল কনুইয়ের কাছ থেকে, তৃতীয় খাবিতে চোখ বিস্ফারিত স্থির, দেহ শান্ত। নিমেষে সব যন্ত্রণার অবসান। দীর্ঘ 85 বছরের কর্মকাণ্ড 3টি টুস্কিতে কোথায় চলে গেল। কত কষ্টে একটা জীবন ছড়ায়, আর কত সহজেই না গুটিয়ে যায়। ছাদের আলসেতে মেয়েরা যখন ভিজে কাপড় ঝোলায়, তখন কত ধীরে ধীরে ঝেড়ে ঝেড়ে টেনে টেনে ঝোলায়, আর শুকনো কাপড় তোলার সময় সরাক করে একটানে তুলে নেয়।
মৃত্যু হল শুকনো কাপড় তোলা। নিপা হাত তুলে ইশারা করে জানালো, দাঁড়াও। নেমে এলো ধীরে ধীরে। সোমা হাত পিছিয়ে নিল। বাবার জীবন সঙ্গিনী এসে গেছে, আর ভয় নেই, সহধর্মিনী। নিপা বললে, তোকেই কে ধরে ঠিক নেই, তুই ধরবি এই বুড়ো মানুষটাকে। অন্য সময় হলে অমল প্রতিবাদ করত, সে এমন কি বুড়ো, সবে কানের পাশের 2-4টে চুলে পাক ধরেছে। আজ শুধু ফেলফেলে দুটো চোখ মেলে শুনে গেল। নিপা অমলকে বললে, খালি পায়ে না চলে চলে পা দুটোকে এত নরম করে ফেলেছ। তাছাড়া তুমি একটু ভীতুও আছো বাবা। অমল এবারেও প্রতিবাদ করলে না, শুনে গেল। কেমন করে বোঝাবে এদের নিজের মনের অবস্থা? সাহারা মরুভূমির মতো হয়ে গেছে, যেদিকে তাকাও শুধু বালি আর বালিয়াড়ি। নিপা খুব সাবধানে ধরে ধরে অমলকে এক পা করে জলে নামালো। ঠান্ডা জলের স্পর্শে গা যেন জ্বলে গেল, ভেতরটা পাঁকে একেবারে গ্যাদ গ্যাদ করছে। পায়ের হাঁটু পর্যন্ত ভরভর করে ঢুকে গেল। অন্য সময় হলে তার গা ঘিনঘিন করত, এখন আর সে বোধ নেই। ঘটনা তাকে ঠেলতে ঠেলতে সময় থেকে সময়ে, দিন থেকে দিনে নিয়ে চলেছে। জীবনের কি দাম আছে? আর থাকলেই বা কি, গেলেই বা কি? থাকার চেয়ে যাওয়াটাই নিশ্চিত। কবে কোথায় যেন পড়েছিল, তুমি জন্মেছ মরার জন্যে। বর্ধমান থেকে দিদি যখন আসত তার ছেলেবেলায়, অমল জানত এটা আসা নয়, যাওয়া। যাবার জন্যেই দিদি এসেছে। হাসছে, কথা বলছে, গান গাইছে, কলকাতায় থিয়েটার দেখতে যাচ্ছে। অমল খুব একটা আঁকড়ে ধরার চেষ্টা করত না, জানত ধরে রাখা যাবে না। যাবার দিন দিদি অমলের হাতে একটি টাকা দিয়ে বুকে জড়িয়ে ধরতেন। তখন অমলও কাঁদত, দিদিও কাঁদতেন হাউ হাউ করে। সে এক মজার ব্যাপার। দুজনেই জানত যেতে হবে, চিরবিদায় নয়, তবু বুকটা কেমন যেন খালি হয়ে যেত। নিপা বললে, এবার দেখছি তোমাকে নিয়ে এক বিপদ হবে। তুমি যা করছো, ঝপ করে একটা ডুব মেরে নাও, তোমাকে আমি ওপরে তুলে দিয়ে আসি। আরে বাবা, কোনো মানুষই কি চিরকাল বাঁচে? বয়স হলেই যেতে হবে। মনটাকে শক্ত করো, শক্ত করো। তোমার এখনো কত কাজ বাকি, ছেলে মেয়ের এডুকেশন, বিয়ে। অমল আর শীর্ণ স্বার্থের কথা শুনতে চায় না, শুনে শুনে কান পচে গেছে। তাছাড়া এইবার যেন কাঁপুনি আসছে। চড়া রোদ, কিন্তু দমকা বাতাসে মনে হচ্ছে কাশির চিনির মতো লালচে নরম। সে ঝপঝপ করে গোটা 2 ডুব মেরে নিল। বরফের মতো শীতল জল, দুটো কান কটকট করতে শুরু করেছে। নিপা বললে, আর না আর না, এবার উঠে চলো। অমলের হঠাৎ মনে হল, এ ভালোবাসা না স্বার্থ? সেই তো এখন সংসারের মাথা হল, তাকে ঘিরেই গ্রহরা ঘুরপাক খাবে। আকর্ষণ বিকর্ষণে হাসি ফুটবে, মুখ ভার হবে। তার শরীর স্বাস্থ্য মন মেজাজের জন্যেই তাই কি এত উদ্বেগ? ঘাটের মাথা থেকে চন্দ্রকান্ত সরস্বতী তাড়া লাগালেন, উঠে এসো, উঠে এসো, আর দেরি করো না, উত্তরীয়টা পরে কাপড়টা শুকিয়ে নাও, তারপর কাজে বসা যাবে। ঘাট আর তেমন নির্জন নেই। আত্মীয় স্বজনরা একে একে সব এসে গেছেন। এক একজনের এক এক রকম সাজ পোশাক, চোস্ত পাজামা, সার্জের পাঞ্জাবি, দামি শাল গায়ে দিয়েও কেউ কেউ এসেছেন। একজনের মুখে সিগারেট জ্বলছে। মেয়েরা কেউ কেউ বেশ দামি শাড়ি পরেছে, বিলিতি গন্ধ ঢেলেছে গায়ে। জমিদার বাড়ির এই একান্ত নির্জন ঘাটটির প্রশংসা করছে কেউ। কেউ বলছে পৃথিবীতে পয়সাই সব, পয়সা থাকলে মানুষ কত ভালোভাবে বাঁচতে পারে। গঙ্গার ধারে বিশাল বাগান বাড়ি, পোস্তা, ঘাট, মন্দির। মুক্ত বাতাসে ভোরে 2-4 পাক মারা মানেই 100 বছরের পরমায়ুর গ্যারান্টি। এইসব নানা কথা অমলের কানে আসছে। খিলখিল হাসি, 2-4 কলি রবীন্দ্রসঙ্গীত। একজনের দুঃখ আর একজনকে স্পর্শ করে না। দুঃখ আর মেয়েদের অলংকার যেন এক বস্তু, সহজে অন্যের কাছে যায় না। নিভৃতে ভেলভেটের বাক্সে থাকে, গোপনে খুলে খুলে দেখতে হয়, পড়তে হয়। নিপা বললে, এ কি, গাটা মুছলে না? নিমোনিয়া হলে কে দেখবে? ওনার তবু তুমি ছিলে, তোমার কে আছে? কে দেখবে তোমাকে? নিপার এই কথাটা অমলের ভীষণ ভালো লাগল। দুটো জায়গা স্পর্শ করেছে। এক, তার অহংকার। সে যে খুব করেছে, বাঁচুন না বাঁচুন সেবার যে ত্রুটি হয়নি,
এরা বুঝেছে জেনেছে সবাই। দ্বিতীয়, তার শূন্যতা। একালের ছেলেমেয়েরা বাপকে দেখবে না, দেখে না, নিপা বুঝেছে। অমলকে তাহলে নিপাই দেখবে, যদি না সে আগে চলে যায়। বেঁচে থাকার পরিধি আজ এই মুহূর্তে সুচিহ্নিত হল। স্বামী আর স্ত্রী, আর এদিকে ওদিকে কিছু কর্তব্য, যা মানুষকে করে যেতেই হয়। নিপা উঁচু গলায় বললে, এই যে চন্দ্রকান্তদা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? পাটকাঠির ফেঁসো পরিষ্কার করতে করতে তিনি বললেন, কেন মা, এই ঠান্ডায় পুরো জলটা গায়ে বসে গেল। যাক বসে যাক, কিছু হবে না। এখনো তাঁরই রক্ষণাবেক্ষণে আছে, তিনিই দেখবেন। তুমি কিছু ভেবো না। নিপা আর সোমা দুজনে দুদিক থেকে ধরে অমলের ভিজে থান রোদ আর বাতাসে শুকোতে লাগল। বাতাস লেগে কাপড়টা মাঝে মাঝে ফুলে উঠছে নৌকোর পালের মতো। সোমার হাত থেকে একবার একটা খুঁট ফসকে বেরিয়ে যেতেই মার মেয়ে দুজনে হেসে গড়িয়ে পড়ার দাখিল। আত্মীয়দের মধ্যে উঠতি বয়সের চপলা একটা মেয়ে বলছে, শীত থাকতে থাকতে এখানে একটা পিকনিক করলে বেশ হয়। সকালে অমল একবার লক্ষ্য করেছে, এখনও করল। প্রতিবেশী একটি ছেলে মেয়েটির কাছাকাছি আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। নানাভাবে তোয়াজ করে চলেছে মেয়েটিকে। পিকনিকের কথায় ছেলেটি মহা উৎসাহে বললে, তাহলে কালই হয়ে যাক। মেয়েটি স্মরণ করিয়ে দিলে, কাল যে শ্রাদ্ধ। ছেলেটি চুপসে গেল। আর সেই মুহূর্তে পুরোহিত চন্দ্রকান্ত ছেলেটিকে বললেন, বাবু, এই বালতিটা করে এক বালতি গঙ্গা জল নিয়ে এসো তো। পরনে দামি প্যান্ট, গায়ে কলার দেওয়া সুন্দর সোয়েটার, হাতে জাপানি ঘড়ি। ছেলেটির মুখটি ভারী করুণ দেখালো। এসেছিল প্রেম করতে, বড় আশায় আশায়। এখন আনতে হবে ভরভরে পাঁকে পা ডুবিয়ে গঙ্গার ঘোলা জল। আর বালতিটাও নেহাত ছোট নয়। ছেলেটি প্যান্টের পা গুটোতে লাগল। মেয়েটি চলে গেল ভাঙা শিব মন্দিরের দিকে। বালতিটা হাতে করে নিয়ে ছেলেটি এপাশে ওপাশে তাকাচ্ছে অসহায়ের মতো। 20-25টা বড় বড় ধাপ ভেঙে তাকে নামতে হবে জলে। অমল বসেছিল, উঠে দাঁড়াল। বালতিটা আমাকে দাও, আমি নিয়ে আসছি জল। চন্দ্রকান্ত সরস্বতী হাঁ হাঁ করে উঠলেন, না না, তুমি না, তুমি না, তুমি চুপচাপ বসো, ও ছোকরা নিয়ে আসবে, ওই নিয়ে আসবে। অমলের বড় অদ্ভুত লাগছে। হঠাৎ তার খাতির কেমন বেড়ে গেছে। সকলেরই নজর এখন তার দিকে। সংসারের এত নজর তো তার ওপর ছিল না। তাকে বসতে দেখলেই তো একটা না একটা কাজ চাপিয়ে দেওয়া হতো ঘাড়ে। ভারী কাজেরও তো অভাব ছিল না। বালতি বালতি জলও টেনে তুলতে হয়েছে একতলা থেকে দোতলায়। চন্দ্রকান্ত সরস্বতী বললেন, কি কাপড় শুকোলো? নিপা বললে, প্রায় শুকিয়ে এসেছে। একটু দোলাও, একটু দোলাও, 12টা বাজতে আর বেশি দেরি নেই। নিপা আর সোমা কাপড়টাকে দোলাতে লাগলো মজা করে, এপাশ থেকে ওপাশ। সাদা থান ফুলে ফুলে উঠছে। সোমা বলছে, দেখো মা, আবার না ফসকে যায়। অমল অবাক হচ্ছে। 10 দিনেই এরা একটা মানুষকে ভুলে গেল। কি আশ্চর্য! এই তাহলে সংসারের পাওনা। সারা জীবন খেটে তিল তিল সঞ্চয় করে হয়তো একটা বাড়ি, 80-90 হাজার খরচ করে মেয়ের বিয়ে, নিজেকে মেরে ছেলেকে ডাক্তারকে ইঞ্জিনিয়ার করা, তারপর যেন স্লেটের লেখা, 2 ফোঁটা চোখের জল, সব মুছে গেল। জগৎ হাসতে লাগলো হ্যাঁ হ্যাঁ করে। কে যেন ভেতর থেকে বললে, অমল, ভাবছ কি? তুমিও এইভাবে ভেসে চলে যাবে স্মৃতি থেকে। সংসার সংসার করে আর অত বেশি উতলা হইও না। তোমাকে যারা ঘিরে আছে সবাই কাবুলিওয়ালা। হয় আসল দাও, না হয় দাও সুদ। একটা ছাদ, একটা বিছানা, একটা বউ আর বাবা ডাকের জন্যে বড় চড়া সুদ দিতে হয়। গোটাও গোটাও, নিজেকে গুটিয়ে নাও। নিপা এগিয়ে এসে বললে, এই নাও তোমার কাপড়, আমি এবার নখ কেটে চান সেরে নি। অমল হঠাৎ জিজ্ঞেস করলে, তোমাদের মন খারাপ হচ্ছে না? না, আমাদের মন বলে কোনো বস্তু নেই, আমরা পাষাণ। চলে গেল নিপা। মহামায়া সেলুনে ছেলেটা এসেছে, প্যান্ট আর হাওয়াই শার্ট চড়িয়ে। একপাশে দাঁড়িয়ে প্যান্ট পাল্টে লুঙ্গি পরছে। এদের নখ কাটবে, সবশেষে অমলকে ন্যাড়া করবে। নিপা ওই দিকেই গেল। পুরোহিত চন্দ্রকান্ত বললেন, খানচারেক ইঁট চাই যে। ইঁট? সকলের মাথায় যেন ইঁট ভেঙে পড়ল। পরস্পর পরস্পরকে বলতে লাগলো, ইঁট চাই, ইঁট। কেউ কিন্তু নড়ল না।
কে যেন বললেন, ইয়াঙ্গার জেনারেশন সব গেল কোথায়? ইঁটফিট তো তারাই আনবে। সঙ্গে সঙ্গে উত্তর হলো, ইয়াং একালের ইয়াং, তারা ন দেবায় ন হবিষায়। অমল এতক্ষণ নিজের ভাবে ছিল, লক্ষ্য করেনি দুই প্রবীণ প্রতিবেশী বেশ ধোপ দূরস্থ হয়ে শাল টাল গায়ে দিয়ে এসেছেন। একজনের নাম কমলবাবু, আরেকজনের নাম শ্যামলবাবু। দুজনেই রিটায়ার্ড। একজন রেলে আর একজন ইনকাম ট্যাক্সে কাজ করতেন। একজন খুব ঘুরতেন, আরেকজন মানুষকে খুব ঘোরাতেন। দুজনেই কৃতি করিতকর্মা। বাড়ি করেছেন, ছেলেদের ভালো ভালো জায়গায় বসিয়েছেন, দেখে শুনে খেলিয়ে মেয়েদের সব পাত্রস্থ করেছেন। কথা হচ্ছে কমলে আর শ্যামলে। শ্যামলবাবুর হাতে আবার সেদিনের ভাঁজ করা কাগজ। শ্যামলবাবু বললেন, যা হবার তাই অমলদের জেনারেশন পর্যন্ত হয়ে গেল। এরপর আর পিতৃপুরুষকে জল পেতে হচ্ছে না, ঠ্যাঙে দড়ি বেঁধে ফেলে দিয়ে আসবে ভাগাড়ে। না না না, ভুল ভুল, ভুল হলো। কমলবাবু সংশোধন করলেন, জল পাবে অন্য ফর্মে। চোলাইয়ের বোতলের তলানির 2-4 ফোঁটা ঢেলে দেবে ঠোঁটে। আমরা হয়তো 1 চামচ গঙ্গদক পাব। অমলদের বরাতে কি আছে কে জানে। তখন হয়তো শ্রাদ্ধেও রাজনীতি ঢুকবে। তুমি বলছো রাজনৈতিক শ্রাদ্ধ? আরে সে তো সারা দেশ জুড়েই হচ্ছে। অমল, তোমার ছেলেটিকে দেখছি না। শ্যামলবাবুর প্রশ্নে অমলের খেয়াল হলো, সত্যি তো, শেখর গেল কোথায়? তারও তো ঘাটে কাজ আছে। এই সময় থাকলে জল কি ইঁট এনে দিতে পারত, অন্যের খোসামত করতে হতো না। কমলবাবু বললেন, আরে সে তো এই জেনারেশনেরই ছেলে। দেখো, হয়তো টিভিতে ক্রিকেট দেখছে, লাঞ্চের পরে আসবে। একালের ছেলেরা দেশ থেকে ধর্ম টর্ম সব উঠিয়ে দেবে দেখছি। না না, ধর্ম উঠবে কেন? দেখছো না বারোয়ারির সংখ্যা দিন দিন বাড়ছে কিরকম, বেড়েই চলেছে। বারোয়ারিকে তুমি যদি বলো পুজো, তাহলে আমার ঘোরতর আপত্তি আছে বাপু। শোনো, ধর্ম যায় যাক, মানব ধর্মটা যেন থাকে। সেটা হলো শিষ্ণদর্পরায়ণ হওয়া। তা সেদিকে আমরা বাপু হু হু করে এগিয়ে চলেছি। বিয়ের ঘটা দেখেছ? এক এক লগ্নে হাজারে হাজারে জোড় বাঁধছে। আর প্রেমের বন্যা বইছে। সবাই লাভার। অমলের কাপড় পরা হয়ে গেছে। পুরোহিত বললেন, আর দাঁড়িয়ে থেকো না অমন উদাস মুখে। জানি মন ভীষণ খারাপ, তবু করণীয় কাজ তো করতেই হবে। কমলবাবু বললেন, আহা, বেচারা একেবারে ভেঙে পড়েছে। এ তো যে সে ছেলে নয়, একেবারে বাবা অন্ত প্রাণ ছিল। হবেই তো, ভেতরটা একেবারে হু হু করবে। যতদিন যাবে জ্বলে পুড়ে খাক হবে। আমার পিতৃবিয়োগের পর কি হয়েছিল জানো? 1টা বছর একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিলুম। স্ত্রী, পুত্র, পরিবার সব যেন বিষ, পানসে, পয়জন। আমার সেই বাল্যে হয়েছিল, বেঁচে গেছি, কিছুই তেমন মনে নেই। এখন নিজেই পিতা। তোমার বড় ছেলেটি এখন কোথায়? হারামজাদাকে দূর করে দিয়েছি। আমি বড় স্ট্রিক্ট প্রিন্সিপালের ফাদার। তুমি বড় চাকরি করতে পারো, কিন্তু বাপের অমতে বিয়ে করলে ক্ষমা নেই। নো প্লেস ইন দি ফ্যামিলি। শুনছি সল্ট লেকে নাকি দেখার মতো বাড়ি ফেঁদেছে। শ্বশুর নাকি বিশাল বড় লোক। শুনেছি। কাঞ্চারে গাড়ি আছে। তা থাক, কালচার ভেরি পোর, একেবারে পপার। শেক্সপিয়ারের নাম শোনেনি, টেনিসন বাইরন তো দূরের কথা। সোনার মধ্যে কেবল ঠনঠনিয়া ঢনঢনিয়া। কিসের কারবার? লোহার, আয়রন মার্চেন্ট। উড়িষ্যার দিকে একটা মিনি স্টিল প্ল্যান্ট করেছে। ছেলেকে তুমি তাড়ালে না তোমাকে লাথি মেরে সরে গেল? আরে বাবা, ওই একই তো হলো। নিজে না সরলে আমি তাড়াতুম, বুঝলে না? বড় লোকের সুন্দরী মেয়ে একেবারে ভেড়া বানিয়ে ছেড়ে দিলে। গেট আপ, উঠে দাঁড়ালো। সিট ডাউন, বসে পড়ল। লাই ডাউন, শুয়ে পড়ল। কি করা যায় বলো তো? কিসের কি করা যায়? মেয়েরা যদি এইভাবে ছেলেদের ভাঙিয়ে নিয়ে যায়, আমাদের ভবিষ্যৎটা কি হবে? সময় থাকতে সাবধান হবে আমার মতো। সঞ্চয় বাড়াবে, সেভিংস। আমার সলিড 1 লাখ ফিক্সড করা আছে। ইন্টারেস্টেই মাস চলে যাবে, ডিপোজিটে হাতও পড়বে না। তোমার যে ভাই মেয়ে নেই, বেঁচে গেছো, জোর বাঁচা বেঁচেছ। কান্তিটাকে দেখলে আমার ভয় হয়। কি কান্তি?
আরে আমাদের কান্তি ঘোষ। ও কান্তি সিএমজি অফিসে ছিল তো। ও একটা রাম ছাগল। ওকে প্রথমে মেরে গেছে ওর বউ, চিররুগ্ন, শেষ 7টা বছর পরে রইল বিছানায়। তারপর শেষে মারলে ওর ছেলে, ওস্তাদের মার। বাপের পয়সায় ব্যবসা করতে গেল। আরে বাবা, বাঙালির রক্তে ব্যবসা আছে? বাঙালির রক্তে একটা মাত্র জিনিস আছে, রাজনীতি, দলাদলি আর বোমাবাজি। কান্তির মতো গাধারা শেষ জীবনে মরবেই, ফ্যা ফ্যা করে মরবে। 2বার স্ট্রোক হয়ে গেছে, জানোই তো। একে চন্দর, 2 পক্ষ। মানে কি, একবার স্ট্রোকে চাঁদি উড়বে, টাকার শ্রাদ্ধ হবে, দ্বিতীয়বারে তুমি পাখা মেলবে। এই উড়ি কখন উড়ি ভাব। আর 3 নেত্র, চোখটি উল্টে গেল, চিচিং ফাঁক। চন্দ্রকান্ত সরস্বতী 4খানা ইঁট ঘিরে বেশ একটা উনুন মতো বানিয়ে ফেলেছেন। পাশে উবু হয়ে বসে আছে অমল। নিজের মনেই বললে, এই ছাতারে পাখির কিচিরমিচির বন্ধ হবে কখন? ধরা করা করে ঘাটটা জোগাড় করলুম, শান্তিতে নির্জনে কাজ করব বলে। হয়ে গেল সে ঘুরে বালি। পুরোহিত বললেন, ছি ছি, ওরা তোমার গুরুজন, পিতার বন্ধু। আমার পিতার কোনো বন্ধু ছিল না। তোমার পিতার পরিচিত। একটা বছর তোমাকে খুব সাবধানে থাকতে হবে বাবু। মহাগুরু নিপাত যোগ, কারুর সঙ্গে বিবাদ বিসম্বাদ নয়, সাবধানে চলাফেরা, ট্রামে বাসে ওঠা নামা। বয়স্ক মানুষদের বকবক করাই স্বভাব। নাও মালসা চাপাও, চাল আমি ধুয়ে রেখেছি। শ্যামলবাবু হেঁকে উঠলেন, অমল, তোমার শীত করছে না? অমলের সংক্ষিপ্ত উত্তর, না। কমল বললেন, ওর আর এখন শীত গ্রীষ্ম বোধ নেই। গীতা একেই বলেছেন, মনসা কর্মণা বাচা। শ্যামল যোগ করলেন, কি পাগলের মতো বলছো? গীতায় আবার অমন শ্লোক কোথায় পেলে? আরে ওই হলো, ভাগবত ভেঙেই তো গীতা হয়েছে। চুপ করো, তুমি চুপ করো। তোমার জ্ঞানের ভাণ্ডার আর খুলো না। সামনেই পণ্ডিত বসে আছেন, শুনতে পেলে হাসবেন তিনি। হাসার কি আছে? সব ধর্মই এক, সর্বধর্ম সমন্বয়। গীতাও যা, ভাগবত তাই, রামায়ণও যা, মহাভারত তাই। যেই রাম সেই কৃষ্ণ, 2 মিলে রামকৃষ্ণ। পুরোহিত বললেন, নাও 1 গোছা প্যাঁকাটি নিয়ে আগুন ধরাও, উত্তরীয় সামলে একটু সরে বসো, আগুনের ফুলকি উঠছে বাতাসে। ওপাশে মেয়েরা হৈ হৈ করছে, নখ কাটা চলছে। অমলের ছেলে এসে গেছে, সে আর কাজের দিকে ভেড়েনি। মাথায় আধুনিক কায়দার ফুরফুরে লম্বা চুল, পরনে জিনের বহু পকেটওয়ালা কায়দার প্যান্ট, টি শার্টের মতো সোয়েটার। সিনেমার কচি নায়কের মতো হাত পা নেড়ে কত কথাই যে বলছে, অমলের কানে আসছে, আবার আসছেও না। হঠাৎ অমলের কানে এলো, শ্যামলবাবু বলছেন, মনই তো আত্মা, সেই আত্মাকে জয় করতে পারলেই মার দিয়া কেল্লা। এখন শীতও নেই, গ্রীষ্মও নেই, বাতও নেই, অম্বলও নেই। কমলবাবুর তৎক্ষণাৎ প্রতিবাদ, কে বলেছে মনই আত্মা? মন আত্মা নয়। তাহলে মনটা কি? মন ইজ মন, আত্মা ইজ আত্মা। আত্মাকে জয় করা যায় না, আত্মায় গিয়ে ঢুকে পড়তে হয়। যেমন শীতকালে লোক হি হি করে ঢুকে পড়ে লেপের তলায়। যেমন ছানা আর রসগোল্লা। রসগোল্লা খেয়ে কেউ বলবে না ছানা খেয়েছি, অথচ ছানাই খেয়েছে। সন্দেশ খেয়ে কেউ বলবে না ছানা খেয়েছি, কিন্তু ছানাই খেয়েছে। আত্মা হলো ছানা, সেই ছানা থেকে ছেনে মানুষ, বেড়াল, কুকুর, গাধা। কুকুর, বেড়াল, গাধার আত্মা নেই? যা প্রাণ চায় তাই বলে যাচ্ছ। কুকুরের আত্মা নেই, বেড়ালের আত্মা নেই? এভরিওয়্যার দেয়ার ইজ আত্মা। কোথাও অল্প ডোজে, কোথাও বিগ ডোজে, সব আত্মা, আত্মারই জগৎ। চেয়ারের আত্মা আছে? একেবারে ছেলে মানুষের মতো প্রশ্ন। আরে গাছের আত্মা আছে তো, স্যার জেসি বোস প্রমাণ করে গেছেন। সে তো প্রাণ। আরে প্রাণ মানেই তো আত্মা, আত্মার লক্ষণই তো প্রাণ। প্রাণ তো মরে যায়, মরে ভূত হয়, তাহলে আত্মা মানে কি ভূত? জানি না। গাছ মরে চেয়ার, চেয়ার কি তাহলে গাছের ভূত? তুমি এই সাবজেক্টটা বেঁচে থাকতে আর বোঝার চেষ্টা করো না, মরলেই জানতে পারবে। তোমাকে তো আর জানাতে পারবো না, আমিও মরে জেনে নেব। ওপার থেকে যদি চিঠি লেখা যেত বেশ হতো। ভগবানের কেন পোস্ট অফিস নেই বলতে পারো? না, পারি না। ভগবান বলে কিছু আছে? নেই। আছে ব্রহ্মৈব,
ব্রহ্মের তেন গন্তব্যং ব্রহ্মকর্মা সমাধিনা। বুঝলে কিছু? ব্রহ্মের কাজ শেষ করে তোমাকে শেষে ব্রহ্মেই ফিরে যেতে হবে। বেশি বোঝার চেষ্টা করো না, তোমার মাথায় এসব ঢুকবে না। পুরোহিত অমলকে বললেন, নাও, ভাত হয়ে এসেছে, এই মোটা কাঠিটা দিয়ে ঘুঁটে নামিয়ে নাও। অমল বললে, এখনো যে একটু চাল চাল রয়েছে, এতটা শক্ত উনি কি খেতে পারবেন? পুরোহিত অমলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, সত্যি কি উনি খাবেন? মৃত্যুর পর মানুষের কিছু থাকে না। ধর্ম একটা প্রথা, একটা মনস্তত্ত্ব, মনে রাখার জন্যেই এত সব। তা না হলে তো বিস্মৃতিতে সব হারিয়ে যাবে। নাও, নামিয়ে নাও। দই, মধু, তিল আর কলা দিয়ে চটকালেই দেখবে নরম হয়ে গেছে। অমল গরমেই হাত দিতে যাচ্ছিল। পুরোহিত বললেন, হাতটা পোড়াবে নাকি? আগে ঠান্ডা জলে হাত ডুবিয়ে নাও। তুমি কেমন যেন দিশেহারা হয়ে গেছ। আরে, মৃত্যু তো মানুষের জীবনে একটা স্বাভাবিক ঘটনা। মানুষ আসবে, মানুষ চলে যাবে। আমি যাব, তুমি যাবে। ওই দেখো, ওরা কেমন স্বাভাবিকভাবে নিয়েছে, হাসছে, গাইছে, হই হই করছে। অমল পুরোহিত মশাইয়ের দিকে চোখ তুলে তাকালো একবার। চোখ দুটো জলে ভরে আসছে। কেমন করে বোঝাবে সে হঠাৎ কত নিঃসঙ্গ হয়ে গেল? আপনার বলতে কেউ কি আর রইল? একই আধারে পিতা, মাতা, বন্ধু, গুরু, যারা ওপাশে হই হই করছে, নাতি আছে, নাতনি আছে, পুত্রবধূ আছে, আত্মীয় স্বজন আছে, তারা তো সব ভিন্ন জগতের। একজন নতুন শাড়ি পরে কুঁচি ঠিক করছে, একজন অভিযোগ করছে এইবার চুলে তেল দিতে না পারলে পাগল হয়ে যাবে, একজন খোঁজ নিচ্ছে টিভিতে এই শনিবার কি বাংলা বই দিয়েছে, একজনও বলছে না মানুষটা ছিল, চলে গেছে। জীবনের শেষ 3টে মাস কিছুই খেতে পারেননি। নাকে পরানো নল দিয়ে শুধু তরল আহার ঢালা হয়েছে খেয়াল খুশি মতো। চোখে জল দেখে পুরোহিত বললেন, ভেঙে পড়ো না। দীর্ঘ পথ তোমাকে একাই টানতে হবে বাবু। জগতের এই নিয়ম। নিজের জোয়াল আমরা নিজেরাই টানব। জেনে রাখো, সময়ই সব ক্ষত সারায়। নাও, মালসার ভাত কলাপাতায় ঢালো। নিপা এগিয়ে এলো, হাতে 2খানা ধুতি। অমলের সামনে মেলে ধরে বললে, কোন পাটটা তোমার পছন্দ? একটা তোমার, একটা তোমার ছেলের। অমল শুধু একবার তাকালো, 2 চোখে ঝাপসা দেখছে। বললে, যেটা হোক। নিপা বললে, তুমি এখনো মেয়ে ছেলের মতো কাঁদছ? আশ্চর্য। অমল মনে মনে ভাবলে, মেয়েরা আজকাল কাঁদে। কই, তুমি তো কাঁদছ না। নিপা চলে গেল। অমল ভাত মাখছে, ভাবছে, এই হলো প্রীতের আহার। কোথায় কাঁসার ঝকঝকে থালা, গেলাস, পরিপাটি আসন, লাল মেঝে, জল তরতরা। চন্দ্রকান্ত সরস্বতী বললেন, নাও, গোল গোল করে 10টা পিণ্ড করো সমান মাপের। হাতে নিয়ে নাচাও, দেখবে সুন্দর গোল হয়েছে। কমলবাবু বন্ধু শ্যামলকে ছেড়ে 2 ধাপ ওপরে উঠে এসে অমলের কাছাকাছি উবু হয়ে বসলেন। চন্দ্রকান্ত সরস্বতী তাকাতেই মুচকি হেসে বললেন, বড় আদর্শবান, ধার্মিক মানুষ ছিলেন। কখনো কারো কাছে মাথা হেঁট করেননি। আরে, এই তো মাসখানেক আগেও দেখি বাজার থেকে ফিরছেন। ধূপ দুরস্ত ধবধবে সাদা জামা কাপড়, যেমন পরতেন আর কি, পায়ে পালিশ করা চকচকে ডার্বি, মেরুদণ্ড একেবারে সোজা। আহা, অমন মানুষ আর হবে না। আমরা দেখা হলেই বলতুম, আপনার ছেলের চেয়েও আপনি এখনো যুবক আছেন। চন্দ্রকান্ত বললেন, 1 মাস আগে নয়, 3 মাস আগে। আমার স্পষ্ট মনে আছে 1 মাস আগে। কমলবাবু শ্যামলকে জিজ্ঞেস করলেন, শ্যামল, 1 মাস আগে না? শ্যামলবাবু বললেন, তোমার আজকাল সময়ের হিসেব থাকছে না। 2 মাস আগে তো তুমি এলাহাবাদে মেয়ের বাড়িতে ছিলে। কমলবাবু হতাশ হলেন, তবে বেশিক্ষণ নয়। প্রশ্ন করলেন, পণ্ডিত মশাই, এই পিণ্ড সাহস করে মানুষ খেতে পারবে? খারাপ কি? ফাইন আলো চাল, দই, কলা, তিল সবই অতি উপাদেয়। না মশাই, আমার মনে হয় পেট ছেড়ে দেবে। একমাত্র ওই ভূতেদেরই চলে।
ভূতের তো আর পেট নেই। শ্যামলবাবু উঠে এলেন। কমলের পাশে বসে গম্ভীর মুখে বললেন, পাঁজিটা দেখেছিলেন? চন্দ্রকান্ত বললেন, কেন বলুন তো? মৃত্যুর সময় কোনো দোষ টোষ পাননি তো? হ্যাঁ, পেয়েছেন, ত্রিপাদ দোষ। সর্বনাশ! এক পাদ দ্বিপাদ নয়, একেবারে ত্রিপাদ। সমূহ বিপদ। দোষ খণ্ডনের কিছু করেছেন? কিছু মাত্র না। সে কি, বংশ যে নিবংশ হয়ে যাবে। দেখাই যাক না কি হয়। পুরোহিত কুশের আংটিটা অমলের হাতে দিতে দিতে বললেন, নাও, পড়ে নাও অনামিকায়। দক্ষিণাস্য হয়ে বসো। পৈতেটা বাঁ কাঁধ থেকে ডান কাঁধে ঘুরিয়ে নাও। একে বলে প্রাচীন রীতি। তার আগে গায়ত্রী পড়ো 10 বার। দমকা বাতাসে ইঁটের ঘেরাটোপ থেকে প্যাকাটির ছাই ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠে চারপাশে ছড়িয়ে পড়ল। মাঝগঙ্গা দিয়ে আবার একটা পিকনিক লঞ্চ চলেছে, হিন্দি গান ছড়াতে ছড়াতে। মেয়েরা নিজেদের মধ্যে গিয়ে এক রসিকতায় খিলখিল হাসছে। পুরোহিত বললেন, নাও, এবার বাম জানু মাটিতে রেখে ডান জানু তুলে বসো। বেদির ওপর এই কুশটা 5টা 5টা করে সাজাও। অমলের চোখ বেয়ে তখনও জল ঝরছে। দুটো হাতি জোড়া, মুছে নেবে সে উপায় নেই। চন্দ্রকান্ত সরস্বতী বললেন, নাও, হাতে একটি কুশ, তুলসী পাতা সহ প্রথম পিণ্ডটি তোলো। মন্ত্র পড়ো। কাশ্যপ গোত্র প্রেত। পিণ্ডটি মন্ত্রপাঠ শেষে হাতের ডান দিক দিয়ে গড়িয়ে বেদির ওপর পেতে রাখা কুশাসনে ফেলে দিল অমল। বড় বিচিত্র কায়দা। ঠিকমতো ফেলা হলো না, গড়িয়ে গেল একপাশে। পুরোহিত বললেন, পরেরটি ঠিকমতো ফেলার চেষ্টা করো। আর একটু এগিয়ে এসো না সামনে। কমলবাবু বললেন, এসবের জন্য ট্রেনিং দরকার, পাকা হাত চাই। সহজ ব্যাপার? অত বড় একটা তাল তাক করে ফেলা, তার উপর 2 কনুই দিয়ে জল নিক্ষেপ। চেষ্টা করো, চেষ্টা করো। চেষ্টায় কি না হয়? আগুনের রিঙের ভেতর দিয়ে বাঘ গলে যায়। প্রতিবেশীর একটি শিশু এসে বারে বারে একই প্রশ্ন করে চলেছে, পিসেমশাই, তুমি ন্যাড়া হবে না? তুমি ন্যাড়া হবে না? চন্দ্রকান্ত বললেন, হবে বাবা, হবে, ঠিক সময় হবে। আমি দেখব। হ্যাঁ হ্যাঁ, দেখবে দেখবে। এখন তুমি ওদিকে মায়ের কাছে যাও। ছেলেটি চলে গেল। সূর্য মধ্য গগন ছেড়ে ক্রমশই পশ্চিমে হেলছে। সোজা রোদ এসে পড়ছে অমলের মুখে। আবার শুরু হলো মন্ত্রপাঠ। দেব শর্মন্ন বনে নিক্ষব। যতবার প্রেতপুরুষের নাম আসছে ততবারই অমল চমকে উঠছে। 85 বছরের একটি জীবন সংগ্রাম আজ পারিবারিক ইতিহাস মাত্র। খরা, বন্যা, আশ্বিনের ঝড়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দাঙ্গা, অভাব, অভিযোগ, অবাধ্যতা, কলহ, রোগ, শোক, ব্যাধি, অবশেষে শ্রী অমুকচন্দ্র এখন প্রেত দেবশর্মণ্য। পিণ্ডদান শেষ হল। এবার মস্তক মুণ্ডন। নতুন একটা খুর কিনে আনিয়েছিল অমল, তেমন ধার নেই। সেলুনের ছেলেটি বললে, স্লিপ করে যাচ্ছে স্যার, এ দিয়ে নামাতে গেলে ঘণ্টা 3 লেগে যাবে, তার মানে সন্ধে। শ্যামলবাবু বললেন, আরে বোকা, দিশি খুরে 12 শান না পড়লে ধার ওঠে না। তোমার খুর নেই? আছে স্যার। আছে স্যার তো লাগাও, চচ্চর করে টেনে সাফ করে দাও। বারে বারে ওইভাবে চুল ভেজালে সাইনোসাইটিস হয়ে যাবে যে। ছেলেটি অমলকে জিজ্ঞেস করল, কি স্যার লাগাবো? অমল ধৈর্যের শেষ সীমা এসে গেছে। বললে, লাগাও। ওদিকে 2 বিশেষজ্ঞের ধুম তর্ক লেগেছে। কোথাকার ছানায় ভালো পান্তুয়া হয়, দত্তপুকুর না বর্ধমান? হাতাহাতি হয় আর কি। একটু পরেই সব ছানা কিনতে বেরোবে, ভিয়েন হবে রাতে। দেখতে দেখতে অমলের মাথা সম্পূর্ণ সাফা হয়ে গেল। এত বছরের চুল, মনে হচ্ছে মাথায় কেউ পিপারমিন্ট মাখিয়ে দিয়েছে। কমলবাবু বললেন, কি বাবা, খুব মন খারাপ হচ্ছে? মন খারাপের কি আছে, মানুষ মরে না রে ভাই। নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি। ওহ, কি হাড় কাঁপানো বাতাস ছেড়েছে আজ। গঙ্গাসাগর আসছে বুঝি? নৈনং দহতি পাবকং। কাল মাঝরাত থেকে কষের একটা দাঁত যা ট্রাবল দিচ্ছে। না চৈনং ক্লেদান্তাপো, না যে দগ্ধ করে। জলে এই আত্মাকে ডাইলিউট করতে পারে না, টোটালি হেল্পলেস।
বায়ুর ক্ষমতা নেই, শুষ্ক করে। না, ঘাটে আর বসা যায় না। যত বেলা বাড়ছে তত শীত বাড়ছে। সার কথা হলো, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়াং ভূতা ভবিতা কানা ভূয়াং। জন্মাইনি, মরিনি, মরব না, জন্মাবো না। এই হলো গিয়ে তোমার শেষ কথা। আজ ডেন্টিস্টের কাছে যেতেই হবে, নাহলে আজ রাতটা ঠায় জেগে কাটাতে হবে। অমল হঠাৎ প্রশ্ন করলে, আপনার দাঁত আছে? কেন বলো তো, হঠাৎ তোমার এই প্রশ্ন? উত্তর দেবার আগেই চন্দ্রকান্ত সরস্বতী তাড়া দিলেন, নাও নাও, স্নান সেরে নাও, আর বেলা বাড়িও না, বাড়ি গিয়ে একটা মালসা পোড়াতে হবে। শ্যামলবাবু বললেন, আমিও চলি। সুন্দর কাজ হয়েছে বাবা, বড় সুন্দর কাজ। এই যেন মরেও সুখ। তোমাকে আমার কিছু একান্ত প্রশ্ন আছে, পরে হবে, কি বলো? হ্যাঁ, এই যেমন শেষটা কি হলো, কিভাবে গেলেন, শেষ কথা কি বললেন? সন্ধেবেলা তো দেখে গেলুম, হেসে হেসে কথা বললেন। কমলবাবু বললেন, সত্যিই তোমার ভীমরতি হয়েছে শ্যামল, তুমি আর সময় পেলে না, এখন ওই সব প্রশ্ন চলে? পরনে নতুন ধুতি, গায়ে একটা খাদি চাদর, হাতে গঙ্গার জলের ঘটি, অমল বাড়ি ফিরে এলো। পেছন পেছন আসছে মেয়ে সোমা। দেখা গেল বাপের প্রতি তারই দরদ বেশি। সেই থেকে এক মুহূর্তও সঙ্গ ছাড়েনি। বাড়িতে তখন দুঃখযজ্ঞ শুরু হয়ে গেছে। ছাদে প্যান্ডেল বাঁধার কাজ শেষ, ডেকোরেটরের লোক ফিনিশিং টাচ মারছে, বাঁশ ফেলার ধুমধাম শব্দ হচ্ছে, এখানে ওখানে সাদা চাদর ঝোলানো হচ্ছে। যে ভদ্রলোক ফুল সাপ্লাই করবেন তিনি এসে বসে আছেন একপাশে, টাকা নিয়েই ছুটবেন হাওড়ার ফুল বাজারে। অমল এক নজরে দেখে নিল বাড়ির চিত্র। থই থই আত্মীয় স্বজন চারপাশে, সার দিয়ে বসে আছেন কর্মীরা। কেউ এখনই বেরোবেন ছানা আনতে, কেউ ছুটবেন কাঁচা বাজারে, কেউ বসে আছেন ছোট্ট একটা প্রশ্নের জবাবের জন্যে। খাবার টেবিল কি সানমাইকা লাগানো নেবেন না প্লেন? মেজমামার এক পাটি চটি কুকুরে চিবিয়ে শেষ করে দিয়েছে, দেখছেন আর বলছেন বিয়ন্ড রিপেয়ার। তিনি ছানা কিনতে যাবেন, কি পরে যাবেন? পায়ের মাপ নয়। এ বাড়িতে ৯ নম্বর মাপের পা নেই, খালি পায়ে তো আর যাওয়া যায় না। এই বাড়ির পোষা কুকুর নয়, হিন্দি সিনেমার গেস্ট আর্টিস্টের মতো গেস্ট কুকুর। কে কবে দয়া করে খেতে দিয়েছিল, সেই থেকে আর নড়ে না। জুতোর রসে নেশা হয়ে গেছে, পড়ে আছে এক পাশে। কে একজন বেধড়ক পিটিয়ে দিলে, কুকুরটা কেঁদে মরছে। ইলেকট্রিক মিস্ত্রি অনবরত প্রশ্ন করে চলেছে, কটা পয়েন্ট হবে বলে দিন, আমি কাজটা ফিনিশ করে ফেলি। ওদিকে তুমুল গবেষণা, জেনারেটরের ব্যবস্থা করা হবে কি না। গত 1 মাস পাওয়ার পজিশন ভেরি গুড। অমল ভেবেছিল নির্জনে শূন্য ঘরে চুপচাপ বসে থাকবে কিছুক্ষণ, বসে বসে ভাববে অতীতের কথা, পছন্দ মতো এক একটি ঘটনা তুলে এনে জীবন্ত করে সামনে সাজাবে। উপায় নেই। কাছাকাছি গোটা 2 নিমন্ত্রণ এখনো বাকি। নিপা চিৎকার করছে, কে গ্যাস জেলে নেভাবার পর গ্যাসের মুন্ডি বন্ধ করেনি। সোমা চিৎকার করছে, বিছানার চাদরে চিনি ফেলেছে কে, লাইন দিয়ে লাল পিঁপড়ে এসেছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। শীতের ধোঁয়ায় চারপাশ ঝাপসা, আলো জ্বলছে সব পিত্তি রঙের। পৃথিবীর যেন ন্যাবা হয়েছে। একে একে হালুইকরের লোক আসছে, বড় বড় কড়া উঠছে ছাদে। শেষ মুহূর্তে ধরা পড়েছে নকুল দানা আনা হয়নি। নিপা হেড হালুইকরকে বলছে তিনি পান্তুয়া ভীষণ ভালোবাসতেন, ইয়া বড় বড় সাইজের করবেন, বেশ কড়া করে ভাজা, লাল লাল। কোনো কিছুতেই তাঁর তেমন আসক্তি ছিল না। আসলে পান্তুয়া ভালোবাসে নিপা। যার যা নিজস্ব ভালোবাসার বস্তু সবই এখন তাঁর নামে চালানোর চেষ্টা হচ্ছে। মেনু ক্রমশই লম্বা হচ্ছে। ছেলের ভালোবাসা কড়াইশুঁটির কচুরি, মেয়ের এঁচোড়ের কোফতা, নিজের ঘুগনি আর আলু বখরার চাটনি। অধ্যাপক প্রকাশ বন্দ্যোপাধ্যায় এলেন, ভীষণ গম্ভীর মুখ। অমলকে একপাশে নিয়ে গিয়ে মৃদু গলায় বললেন, পাঁজিটা দেখলাম, রাত ৯টা ১৫ গতে যে কোনো মৃত্যুই সাংঘাতিক দোষযুক্ত। অমল বললে, জানি, ত্রিপাদ দোষ। অধ্যাপক শিউরে উঠলেন। অমল জিজ্ঞেস করলে, ত্রিপাদ দোষে কি হয়? কি না হয়? একটা জনপদ সম্পূর্ণ বৃক্ষশূন্য হয়ে যেতে পারে। শোনো, খুব সাবধান, যত তাড়াতাড়ি পারো দোষ খণ্ডন করিয়ে নাও। তোমাকে ভালোবাসি তাই ছুটে এসেছি। তোমাদের পুরোহিতকে? চন্দ্রকান্ত সরস্বতী, পণ্ডিত মানুষ। তুমি কালই কথা বলো তাঁর সঙ্গে।
অধ্যাপক বসলেন না, ভীষণ ব্যস্ত মানুষ, তেজস্বী ব্রাহ্মণ, উঠে চলে গেলেন। নানা বর্ণের নানা গন্ধের এক ঝাঁকা ফুল আর মালা নিয়ে ঢুকলেন যুগলবাবু। আজ রাতেই ফুলের কাজ মোটামুটি শেষ করে যাবেন। প্রথমে সাজাবেন ঘর আর খাট, যে খাটে পরলোকগত মানুষটি জীবনের শেষ 3টি মাস আসন করে বসেছিলেন মহাযোগীর মতো। মৃত্যুর সঙ্গে দাবা খেলেছিলেন বসে বসে। মৃত্যুর চাল আটকে রেখেছিলেন 3 মাস, গ্র্যান্ডমাস্টারের খেলা। কিস্তির মাতের চালটি পড়ল সোমবার রাত 9:58। দীর্ঘ দাবার লড়াই এক চালে শেষ হয়ে গেল। দর্শকরা নীরব, হতবাক। অপরাজেয় খেতাব নিয়ে উঠে গেল মৃত্যু। পড়ে রইল শূন্য ছক। এ ছক বন্ধ হবে না। জীবনের দিনের সাদা কালো ঘুঁটি সাজানোই রইল। যে কোনো দিন আবার শুরু হবে খেলা, চলবে দিনের পর দিন, নির্ভর করছে প্রতিদ্বন্দ্বীর খেলার উপর। ওপাশের ঘরে কে টিভি খুলে বসে আছে, নাচের অনুষ্ঠান চলছে, বোল আর ঘুঙুরের শব্দ ভেসে আসছে। যার যৌবন আছে সে তো নাচবেই, যার তৃষ্ণা আছে সে তো দেখবেই। নিপা ঘরে এসে ঢুকল, মুখে কি একটা যেন পুড়ে এসেছে, বুড়বুড় গন্ধ বেরোচ্ছে। ভারী মুখে বললে, বুঝলে, পাক্কা 10 দিন পরে পান জর্দা খেলুম। তুমি ওর কাছে প্রতিজ্ঞা করেছিলে পান জর্দা খাবে না, পারলে না রাখতে? দাঁড়াও দাঁড়াও, নেশা তো একেবারে ছাড়া যায়? ধীরে ধীরে একটু একটু করে হবে। অমল উঠে পড়ল। বসতে, শুতে, পড়তে, ঘুমোতে, কথা বলতে কোনো কিছুই ভালো লাগছে না। হয়তো বাড়াবাড়িই হয়ে যাচ্ছে, হয়তো সবই আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার সিনেমা দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রসের বই পড়বে, রসের কথা বলবে, জীবনের পেছন ছুটবে প্রেতের মতো ফ্যাঁ ফ্যাঁ করে। তবু যে সত্য লাভ হয়েছে সেটাকে যতদিন ধরে রাখা যায়। সব ফেলে চলে যাওয়াটাই সত্য, সব ধরে বাঁচাটা বড় সাময়িক। কাঁদতে কাঁদতে আসা, খুঁত খুঁত করতে করতে বাঁচা, আর অতৃপ্তি নিয়ে মরা। মাত্র 3টে খাবি খাওয়া, সব শেষ। শ্মশানে চিতায় বরফ শীতল দেহ, এক টুকরো কাপড় নিম্নাঙ্গে, মাথার তলায় কাঠের বালিশ। সেই বরফ শীতল শরীরে ভেজাল গব্যঘৃত মাখাবে, দূষিত গঙ্গাজল ঢালবে খাঁটি সংস্কৃত মন্ত্র পড়তে পড়তে। তারপর এক পাঁজা পেঁ কাঠিতে আগুন ধরিয়ে গোল হয়ে প্রদক্ষিণ করবে। শেষে মাথায় ঠেকিয়েই গুঁজে দেবে হাঁটুর তলায়। বিশুদ্ধ সংস্কৃতে বলবে, জানা অজানা অনেক দুষ্কর কর্মের নায়ক তুমি, তোমার খেলা শেষ, পঞ্চত্ব প্রাপ্তি হল তোমার। ধর্ম অধর্ম লোভ মোহ সবই ঘুচে গেল। এই তোমার সর্বাঙ্গে আগুন দিলাম, পুড়ে ছাই হও। আর পারো তো চলে যাও দিব্যলোকে। ব্যাস, মিটে গেল ঝামেলা। তারপর বাস চলছে, রেল চলছে, বাজার বসছে, ইলিশ আসছে, শাড়ির ভাঁজ খোলা হচ্ছে, প্যান্টের মাপ নিচ্ছে দর্জি, প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, কোর্ট বসছে, খুন হচ্ছে, মিছিল চলছে, পরনিন্দা হচ্ছে, মাংস কষা হচ্ছে, চীনের দোকানে ফ্রাইড রাইস উঠছে। কোথায় কি? এ তো আর গয়না রাখার ভেলভেট বাক্স নয় যে লকেটটি তুলে নিলেও খোপটি থেকে যাবে চিরকাল। জীবনের বাক্সে ফুট করাই গড়াচ্ছে। কে গেল আর কে রইল, গড়াগড়ির শেষ নেই। প্যান্ডেলের ঘেরাটোপের একপাশে গনগনে আগুনে ভিয়েন হচ্ছে, বিশাল কড়ায় চিনির রস, মিঠে গন্ধ বেরোচ্ছে। শৈশবের সুখের দিনের গন্ধ, বেঁচে থাকার গন্ধ। টুকটুকে লাল অভাবনীয় অজস্র পান্তুয়া হাবুডুবু খাচ্ছে। হে ঢালুইকর বিচিত্র বললে, একটা টেস্ট করে দেখুন না বাবু। অমল বললে, আমি কোনো কিছু খেতে পারবো না ভাই, যতদিন না নিয়মভঙ্গ হচ্ছে। ও হ্যাঁ, তাই তো তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। শেষ আপনার ছেলের পৈতেতে কাজ করে গিয়েছিলাম। বড়বাবু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, দেখো বিচিত্র, তোমার আর আমার প্রেস্টিজ যেন থাকে। কি মানুষই ছিলেন। অমল বললে, আমার কাজের সময় হয়তো এইখানে এসে দাঁড়াবে আমার ছেলে। আপনার কি কাজ বাবু? শ্রাদ্ধ। আপনার শ্রাদ্ধ? তার আগে আমার শ্রাদ্ধ হয়ে যাবে।
60 পেরিয়ে গেছি। আপনার বিয়েতে আমি রেঁধে গেছি। সে খুব বড় কাজ হয়েছিল, 10-12 রকম আইটেম হয়েছিল, ঠিক এই শীতকাল। আর কথা বলার সময় নেই। বিচিত্র দরবেশ ভাজতে বসল। দূরে কুকুর ডাকছে। একটা বোমা ফাটার শব্দ হলো। কেউ হারল, কেউ জিতল। নিপা এসে হাত ধরে অমলকে নিচে নিয়ে গেল। কেউ তাকে একলা থাকতে দিচ্ছে না, ভয় পাচ্ছে। এত যার শোক, সে হয়তো কিছু একটা করেই ফেলল বোকার মতো। সিঁড়ির মুখে নির্জনে দাঁড়িয়ে নিপা বললে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমার কাজ, তুমি একটু ঘুরে ফিরে দেখবে না? দেখবে চলো, দানের জিনিস কেমন সাজানো হয়েছে, ঘর কেমন সাজানো হয়েছে, বাইরের গেটটা কেমন হলো। অমল বাড়ির বাইরে দাঁড়িয়ে গেটটা কেমন হয়েছে দেখছে। হঠাৎ পাশ ফিরে তাকাতেই দেখলে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে খুটখুট করে কে যেন আসছে। প্রবীণ মানুষ, চলনে অতিমাত্রায় সতর্কতা। ভদ্রলোক অমলের পাশে এসে দাঁড়ালেন। অমল চিনতে পারলেন শ্যামলবাবু। কাকাবাবু, এত রাতে এই ঠান্ডায়? শ্যামলবাবু ধরা ধরা গলায় বললেন, সব ঠিক মতো হচ্ছে তো? আগে হ্যাঁ, আমি ওই হোমিওপ্যাথ ডাক্তারখানায় ওষুধ নেবার জন্য বসেছিলুম, তো ফেরার পথে ভাবলুম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। একটা প্রশ্ন করব বাবা? ভেতরে চলুন না। না না, অনেক রাত হয়েছে বাবা। ছোট প্রশ্ন। তুমি তো ধাপে ধাপে একটা মৃত্যু দেখলে, শেষটা কি খুব কষ্টের? কি করে বলি, আমি ঠিক বুঝতে পারলাম না কাকাবাবু। শেষটা কিভাবে হলো? স্বর সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। শ্বাসকষ্ট হচ্ছিল বলে আগের দিন থেকে অক্সিজেন চলছিল। সব চিনতে পারছিলেন? হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণ জ্ঞান ছিল। কাশির সঙ্গে রক্ত আসছিল বলে সাকশন মেশিন দিয়ে সাক করে নেওয়া হচ্ছিল থেকে থেকে। মাঝে মাঝে টিউবটা দাঁতে চেপে ধরছিলেন। মুখে দুষ্টু দুষ্টু হাসি। তাই নাকি? মৃত্যুর সঙ্গে খেলাই বলা চলে। আধশোয়া হয়েছিলেন। হঠাৎ 9:30টার সময় উঠে বসলেন। পরিষ্কার ঝরঝরে গলায় প্রশ্ন করলেন, কটা বাজল, কি বার, কি তিথি? আমরা ক্যালেন্ডার দেখে বললুম। এদিক ওদিক তাকালেন, সকলকে দেখে নিলেন একবার ভালো করে। তারপর বললেন, না, আর ভালো লাগছে না, এইবার চলে যাই। ঠিক মিনিট 15-20 পরে একবার কাশলেন, প্রচুর রক্ত। ঠাকুরের ছবির দিকে দুহাত তুলে বললেন, মা নাও। সঙ্গে সঙ্গে কাশি, ধীরে ধীরে শুয়ে পড়লেন। 3 বার হেঁচকি, সব শেষ। বাহ বাহ, এত সহজ! না আতঙ্ক, না কান্না, না চোখের জল। নৌকোর দড়ির 3টে গিঁট খুলে গেল। বাহ, চমৎকার! শেষ কথা তাহলে কি? ওই যে অঞ্জলি, মা নাও। আহা, যার জীবন তাকেই শেষ উৎসর্গ। লহ লহ। আমি আসি বাবা। শ্যামল টুকটুক করে চলে গেলেন। সেই দিনের মানুষ নন, রাতে একেবারে অন্যরকম। সামান্য সামনে ঝুঁকে চলেছেন আপন মনে, দিন শেষের বলদের মতো। মাঝরাতে অমলের ঘুম ভেঙে গেল। পাশেই কে যেন ফোঁস করে কাঁদছে। নিস্তব্ধ বাড়ি, শূন্য ঘর, মেঝেতে কম্বলের বিছানা। শুয়েছিল সে আর নিপা। ঘরে নীল আলো। শোবার আগে ধূপ জ্বেলেছিল, গন্ধে ভরাট। পাশেই ফুলে সাজানো খাট, তার উপর একটা পূর্ণ আকৃতির ছবি। বসে আছেন তিনি, যিনি আর নেই। মুখে অদ্ভুত হাসি, অদ্ভুত 2টি বৈরাগী চোখ। নিপা ছবির দিকে তাকিয়ে বসে আছে। কখন উঠে পড়েছে, আপন মনে কেঁদে চলেছে।
গঙ্গাধারার চেয়ে পবিত্র। অমল হাত রাখল পিঠে। প্রশ্ন নেই। কি বলেছিলেন তিনি? বলেছিলেন, আর কয়েকটা বছর সময় পেলে তোমাকে ইউনিভার্সিটির চৌকাঠ পার করে দিতুম। বলেছিলেন, সোমার বিয়েটা নিজের হাতে দেখে শুনে দিতুম। আর বলেছিলেন, তোমাদের মনের ভেলভেট খোপে মুক্তোর দানার মতো একটু সুখ রেখো। ভালোবাসার নামই সুখ। নীল আলোর সমুদ্রে ফুলে ঢাকা জীবন নৌকো ভাসছে। পারে বসে দুই যাত্রী, একজন স্বামী, একজন স্ত্রী, পুত্র আর পুত্রবধূ। যাই, ও ঘর থেকে মায়ের ছবিটা এনে পাশে বসিয়ে দিই। বড় একলা পড়ে গেছেন, তাই না? নিপা উঠে গেল পাশ থেকে। কম্বলের বিছানায় অমল একা। সামনে ছবির চোখে উদাস হাসি। স্পষ্ট শুনতে পেল তিনি যেন বলছেন, জীবনের শেষ পরিণতি। ওম আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। জেগে থাকো, জেগে থাকো, একা জাগো, তোমাকে এই আমার শেষ কথা।